জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রিভিউর সুযোগ নেই, দ্রুততম সময়ে কার্যকর জানালেন আইন প্রতিমন্ত্রী। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মনিকে রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। নির্দলীয় সরকারের দাবি না মানায় শনিবার থেকে আবারও মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 72 ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ আটক নেতাদের মুক্তির দাবিও জানান। জাহাঙ্গীর আকান্দের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলের মধ্যে নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার আলটিমেটাম দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। দাবি পূরণ না হওয়ায় আবারও অবরোধ সহ নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে নেওয়ার কোন রকমের ইঙ্গিত পরিলক্ষিত না হয় আগামী শনিবার সকাল 6টা থেকে আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণভাবে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। সরকার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে কর্মসূচি প্রত্যাহার করা হবে। শুক্রবার বাদ জুম্মা দেশের সকল জেলা ও উপজেলা সদরে এবং ঢাকা মহানগরে থানায় থানায় রাজপথের আন্দোলনের শহীদদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। কেন প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না তারও ব্যাখ্যা দেন সালাউদ্দিন আহমেদ। এই ফ্যাসিবাদী সরকার আমাদের আন্দোলনের কর্মসূচি বা আন্দোলন চালিয়ে যাওয়ার কোন উন্মুক্ত পরিবেশ রাখলো না। দেশে বর্তমানে আফগানিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে এই অবৈধ সরকার। দেশে সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক পরিবেশ এবং বিধিবিধান বিলুপ্ত প্রায়। তাই আমরা বাধ্য হয়ে ভিডিও বার্তার মাধ্যমে দলের ও 18 দলীয় জোটের অবস্থান ও কর্মসূচি ঘোষণা করছি। নেতাদের গ্রেফতারের সমালোচনা করে মুক্তির দাবি জানান সালাউদ্দিন আহমেদ। গত রাতে দলের ভাইস চেয়ারম্যান ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাদের সকলের নিঃশর্ত মুক্তি কামনা করছি এবং দাবি করছি সকল মিথ্যা মামলা প্রত্যাহারের। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানী সহ সারা দেশে বিক্ষিপ্ত সংঘর্ষে শেষ হল 18 দলীয় জোটের ডাকে 131 ঘণ্টার অবরোধ কর্মসূচি। বিভিন্ন স্থানে সড়ক ও গাড়িতে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং রেলপথে নাশকতার ঘটনা ঘটেছে। 131 ঘণ্টার অবরোধের শেষ দিনে টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে পুলিশ সহ আহত হয় অন্তত 30 জন। ফেনীর দাগনভূঞায় আওয়ামী লীগ শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশা চালক মফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রামের চান্দগাঁয়ে আগুনে দগ্ধ হন অটোরিকশা চালক খোরশেদ আলম। একই সময়ে একে খান মোড়ে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। রাজশাহীর ষষ্ঠীতলা থেকে বিক্ষোভ মিছিল হয় মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে। বরিশালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপি 10 নেতাকর্মী আহত হয়। রংপুরে আইডিয়াল সড়কে অবরোধ কর্মসূচি করে 18 দল, আটক 12 জন। সিলেটে হুমায়ুন রশিদ চত্বরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়, আটক 14 জন। ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাটে বিক্ষোভ মিছিলের পর প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা পোড়ানো হয়। জয়পুরহাটের উড়ি মাধবপাড়ায় অন্তত 30 ফুট রেল লাইন উপড়ে ফেলে অবরোধকারীরা। ভৈরবে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় 5 জন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাহবাগ থানায় দায়ের করা মামলায় এ রিমান্ড দেওয়া হয়। তবে সুস্থতা সাপেক্ষে রিমান্ড কার্যকরের নির্দেশ দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রহমান। রাজধানীর উত্তরার 4 নম্বর সেক্টরের একটি বাসা থেকে বুধবার রাত 9:50-এর দিকে আটকের পর বৃহস্পতিবার দুপুরে ডিপি কার্যালয়ে আনা হয় ঢাকার সাবেক মেয়র এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে। সেখান থেকে একটি প্রিজন ভ্যানে বিকেলে নিয়ে আসা হয় সিএমএম কোর্টে। এর অনেক আগ থেকেই সেখানে বিপুল সংখ্যক আইনজীবী ভিড় জমান, দাবি জানান সাদেক হোসেন খোকার মুক্তির। পরে বিচারক এম এ সালামের আদালতে হাজির করে আলাদা 2টি মামলায় 20 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। তবে আদালত শুধু শাহবাগে বাসে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা পরিকল্পিতভাবে এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে
উস্কানিদাতা হিসেবে তাদের নাম সম্পর্কিত এসেছে এই মামলায়, এবং এই জন্য এই মামলায় আরো কারা এর সঙ্গে জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া প্রয়োজন। ন্যায় বিচারের স্বার্থে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে। আদালত উভয় পক্ষ শুনে একটি মামলায় রিমান্ড বাতিল করেছে এবং শাহবাগ থানার মামলায় ওই মামলায় 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এর বিরোধিতা করে অবিলম্বে মুক্তি দাবি করেন সাদেক হোসেন খোকার আইনজীবীরা। সাদেক হোসেন খোকাকে শাহবাগের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তিনি অসুস্থ, আদালত বলেছে সুস্থ হইলে জিজ্ঞাসাবাদ করার জন্য। সাদেক হোসেন খোকা কোনো অপরাধ করে না এবং এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। আমরা আদালতে বলার পর, এবং তিনি একজন মুক্তিযোদ্ধা। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে নিম্ন আদালত থেকে পরে সাদেক হোসেন খোকাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকার পতনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদ। সরকারের আয়ু শেষ, শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন তিনি। বেগম জিয়ার সাথে আবারও দেখা করে 8 দলীয় জোটে চলমান আন্দোলনে একাত্মতা জানান কাজী জাফর। 16 সদস্যের প্রতিনিধি দল নিয়ে বৃহস্পতিবার রাতে বেগম জিয়ার গুলশান কার্যালয়ে যান তিনি। 1.5 ঘণ্টার বৈঠকে চলমান রাজনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা হয়। রবিবার নিজ বাসায় সংবাদ সম্মেলনে কাজী জাফর চলমান আন্দোলনের বিষয়ে অবস্থান আরও স্পষ্ট করবেন বলে জানান তিনি। সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ঘোষণাও দেন তিনি। এরশাদের নির্বাচনে অংশ না নেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের প্রশংসা করেন কাজী জাফর। বর্তমান সরকারের আয়ু শেষ হয়ে এসছে। আমরা মনে করি শেখ হাসিনার পতন আসন্ন এবং এটা সময়ের ব্যাপার মাত্র। দ্বিতীয় কথা হচ্ছে এই আন্দোলনে আরো গতিবেগ সঞ্চারিত করার জন্য জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের আন্দোলনের শক্তিকে, আন্দোলনের যারা সৈনিক তাদেরকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। রাতে সংবাদ ব্রিফিংয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ বলেছেন, নির্বাচন বর্জনের সিদ্ধান্তে ফিরে আসলে তার মৃত্যু ছাড়ার পথ নেই। রাষ্ট্রপতি দেশে ফেরার পর শনিবার তিনি দলীয় মন্ত্রীদের পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছে দেবেন। এই যে ছেলেদের এখানে ভিড়, কারণ কি? তাদের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে আমাকে হয়তো তুলে নিয়ে যাবে, আমাকে অ্যারেস্ট করবে। সেটা আমার মনে সত্য নয়। এই রাজনীতি কবে শেষ হবে, কবে শান্তি ফিরে আসবে, কবে যে স্বাভাবিক হবে, আমরা কেউ জানি না, আল্লাহ জানে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্ত থেকে ফিরে গেলে মৃত্যু ছাড়া কোনো দ্বিতীয় পথ নেই। এর আগে দিনভর নাটকীয়তার পরেও নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগ করেননি জাতীয় পার্টির কোন মন্ত্রী। তবে সন্ধ্যায় পার্টি প্রধান এইচ.এম. এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন 4 মন্ত্রী জি.এম. কাদের, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম। আর বেগম রওশন এরশাদ সহ বাকি দুজনও শিগগিরই তাদের মতো পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন মহাসচিব। রাসেল আহমেদের রিপোর্ট। বুধবার জাতীয় পার্টির মন্ত্রী উপদেষ্টারা পদত্যাগের ঘোষণা দিলেও বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় নাটকীয়তা। পদত্যাগের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তার কথা প্রথম জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। আমি এখন যাব কিনা তাও আমি জানি না, তবে আমাকে করতেই হবে, স্যারের সিদ্ধান্ত। এর পরপরই পদত্যাগের বিষয়ে দলের অবস্থান জানাতে প্রধানমন্ত্রীর কাছে বঙ্গভবনে যান জাপার 3 মন্ত্রী। 2.5 ঘন্টা আলোচনার পর প্রধানমন্ত্রীর কিছু প্রস্তাব নিয়ে জাপা চেয়ারম্যানের কাছে ফিরে আসেন তারা। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে তাকে অবহিত করেছি, তিনি অবহিত হয়েছেন এবং তিনি কি বললেন বিস্তারিত আলোচনা কি হলো এই বিষয়ে আমি পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে আমি অবহিত করার জন্য ফিরে এসেছি। এরপর ঘণ্টা 3 ধরে চলে বৈঠকের পরে ব্রিফিং। মহাসচিব বলেন, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও দলীয় প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন 4 মন্ত্রী। বাকি যে বন্ধুরা আছেন 2 জন, তারাও আসবেন। ইতিমধ্যে তাদের টেলিফোনে আমি কথা বলেছি, তারা আসবেন। আমি মহাসচিব সহ আমাদের সহকর্মীদের মধ্যে অনেকে আমরা লিখিত পদত্যাগপত্র মাননীয় চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে আমাদের পদত্যাগপত্র তিনি গ্রহণ করার জন্য তিনি তার সাথে সাক্ষাতের মাধ্যমে জমা দেবেন। শেষ পর্যন্ত
জাতীয় পার্টির মন্ত্রীরা এ সরকার থেকে বেরিয়ে আসবেন কিনা তা নির্ভর করছে রাষ্ট্রপতির দেশে ফেরা ও তার সাথে হুসেইন মোহাম্মদ এরশাদের সাক্ষাতের উপর। রাসেল আহমেদ, বাংলাভিশন, ঢাকা। স্থিতিশীলতার নামে বাংলাদেশে জরুরি অবস্থা জারির আশঙ্কা করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। বাংলাদেশের বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস বলেছে, এই অবস্থায় একতরফা নির্বাচন হলে ভোট পড়তে পারে খুবই কম। এতে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে জাতীয় স্থিতিশীলতা বজায় রাখার নামে জরুরি অবস্থা জারির আশঙ্কা আরও জোরালো বলে মনে করছে পত্রিকাটি। বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, সমঝোতা না হলে নির্বাচনে অংশ নেবেন না বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। সেক্ষেত্রে আওয়ামী লীগ যে বিজয়ী হবে তা নিশ্চিত, কিন্তু সেই নির্বাচনের বৈধতা নিশ্চিত নয় বলেও মনে করে পত্রিকাটি। এদিকে দেশে এখনও জরুরি অবস্থা জারির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও ভূমিমন্ত্রী আমির হোসেন আমু। চলমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় 14 দলের বৈঠক শেষে কথা বলেন তিনি। আর হঠাৎ করেই মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগ করা সম্ভব নয় মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া সহজ হলেও বের হয়ে যাওয়া সহজ নয়। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, শিগগিরই জাতির কাছে স্পষ্ট হবে এরশাদের বিষয়টি। চলমান সহিংসতার ঘটনায় কানাডা অসন্তুষ্ট বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার কোরেনেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলীর সাথে বৈঠকের পর হিদার এ মন্তব্য করেন। সব পক্ষকে সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমাধান বের করার আহ্বান জানান তিনি। তবে বাংলাদেশের সংকট সমাধানে কানাডা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না বলেও জানান এই হাইকমিশনার। বিএনপি এবং জাতীয় পার্টি ছাড়া 5 জানুয়ারি সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা বাংলাদেশের মানুষই ঠিক করবে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ও বিরোধীদের সহিংস বিক্ষোভ শিগগিরই বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থার বিবৃতিতে প্রধান বিরোধী দল বিএনপির ঢালাও অবরোধ ও সহিংস বিক্ষোভের বিষয়টি তুলে ধরা হয়। সেই সাথে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অত্যাধিক বল প্রয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন দলীয় কর্মীদের অন্যায় আচরণে সৃষ্ট দুর্ভোগের কথা মনে রাখার পরামর্শ দেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস। বিক্ষোভ কর্মসূচি চলাকালে বেশ কয়েকজন পুলিশ ও বিজিবি সদস্য নিহতের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়। সহিংসতা এড়াতে সরকারি ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার কোন ইচ্ছে আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাথে বৈঠকে তিনি কথা বলেন। তরিকত ফেডারেশনের 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশির মাইজ ভান্ডারী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা করছে বিএনপি জামায়াত। চলমান সহিংসতা আন্দোলন না সন্ত্রাসী কার্যক্রম তা জনগণকেই ভেবে দেখার আহ্বান জানান তিনি। তরিকত ফেডারেশনের পক্ষ থেকে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সংবিধানকে সমুন্নত রাখতে তরিকত নির্বাচনে অংশ নেবে জানিয়ে এইচএম এরশাদকেও নির্বাচনে আসার আহ্বান জানান নজিবুল বাশির। প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমদ বলেছেন, একতরফা কোন নির্বাচনের দায় কমিশনের নয়, সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচন করা তাদের দায়িত্ব। কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন সমঝোতা না হওয়ায় হতাশাও প্রকাশ করেন সিইসি। এরশাদের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কমিশন চিন্তিত নয় বলেও জানান তিনি। বিরোধী জোটের পর জাতীয় পার্টিও শেষ পর্যন্ত নির্বাচনে না এলে একদলীয় নির্বাচনের দায় কমিশনের কিনা জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচন করা তাদের সাংবিধানিক দায়িত্ব। সংবিধান অনুযায়ী গণতন্ত্রের জন্য নির্বাচন ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করে রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান আশা করেন সিইসি। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির দণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধে রিভিউর সুযোগ নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। এদিকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে কাদের মোল্লাকে। রিশান নাসরুল্লাহ রিপোর্ট।
৭১-এ মানবতা বিরোধী অপরাধে আব্দুল কাদের মোল্লাকে 2013 সালের 5 ফেব্রুয়ারিতে যাবজ্জীবন দণ্ড দেওয়ার পর দুপক্ষের আপিলের সমান সুযোগ দিয়ে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এরপর রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে গত 17 সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 5 সদস্যের বেঞ্চ। মৃত্যুদণ্ড আদেশের 79 দিনের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো। এক ব্রিফিং এ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, এ রায়ের পরে রিভিউ করার সুযোগ নেই, রায় কার্যকরের নির্ধারিত কোনো সীমা নেই বলেও জানান তিনি। সকল প্রতীক্ষার পর এই রায়টি আজকে প্রকাশিত হয়েছে এবং জাতি দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। একটা স্পেশাল ল এবং স্পেশাল ভাবে এটা কার্যকর হবে, সেখানে কার্যকর করার ক্ষমতাটা সরকারকে দিয়ে দিয়েছেন। সরকার সিদ্ধান্ত নেবেন কিভাবে এটা কার্যকর করবেন, এই আইনে রিভিউ করার কোনো সুযোগ নেই। এদিকে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সংবিধান অনুযায়ী রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করবেন তারা। আমরা রায়ের সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করেছি। সুপ্রিম কোর্টের বিধি অনুযায়ী রায়ের সার্টিফাইড কপি পাওয়ার 30 দিনের মধ্যে আমরা সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ পিটিশন দাখিল করব। আপিল বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী রিভিউ পিটিশন দাখিল করার অধিকার আব্দুল কাদের মোল্লার রয়েছে। আব্দুল কাদের মোল্লার দাখিলকৃত রিভিউ পিটিশনের শুনানির জন্য আপিল বিভাগের যে সাংবিধানিক এখতিয়ার রয়েছে তা অন্য কোনো আইনের বলে কেড়ে নেওয়া যাবে না। অন্যদিকে শিগগিরই রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী। এই রায়টি ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনাল এক্সিকিউশনের জন্য আদেশ দিয়ে পাঠাবে জেলখানায় এবং সাথে সাথে এর কপি যাবে ঢাকার জেলা প্রশাসকের কাছে। যত শীঘ্র সম্ভব দণ্ডাদেশ কার্যকর করার ব্যবস্থা হবে বলে আমরা আশা করছি। মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাদের মোল্লাকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। ঈশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অবরোধের শেষ দিনে সকালে রাজধানীতে বাসে পেট্রোল বোমার আগুনে পড়ে যাওয়া হাসান আজ সন্ধ্যায় মারা গেছেন ঢাকা মেডিকেলে। এ নিয়ে গত 2 মাসে শুধু বার্ন ইউনিটে মারা গেছেন 12 জন। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন 32 জন। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। এভাবেই বার্ন ইউনিটের বিছানায় দিন শেষে বাঁচার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে নিভে গেল কিশোর হাসানের প্রাণদীপ। মা বোনকে চট্টগ্রামে রেখে কাজের খোঁজে হাসান ঢাকা আসে মাস 5 আগে। বাসের হেল্পারের কাজ নেয় দৈনিক 200 টাকা মজুরিতে। অবরোধে বৃহস্পতিবার সকালে 2টি পেট্রোল বোমা এসে পড়ে বাসে ঘুমিয়ে থাকা হাসানের উপর। পুড়ে যায় শরীরের 90 ভাগ। দিন শেষে সন্ধ্যায় হাসান ঢলে পড়ে মৃত্যুর কোলে। ওই বলে গাড়িতে শুয়ে আসছিল, কেটা জানি পেট্রোল ডাল আগুন জ্বালাই দিছে। এরপরে দেয় আগুন, ওর বন্ধু বান্ধব হসপিটাল লাইন না রাখিতে হয়ে গেছে। তার আর এই হিংসি আর সহিংসতার কারণে আজকে আমার ভাই মারা যাইতেছে। এর আগে গত 27 অক্টোবর হরতালের আগের রাত থেকে এ পর্যন্ত যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন 120 জন। তাদের 70 জনকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার পর্যন্ত আইসিইউতে 7 জন সহ হাসপাতালে চিকিৎসাধীন 32 জন। এ তো যার যার মতো জীবন নিয়ে, কেউ নিচে লাভ দিছে, কেউ জানলা দিয়ে লাভ দিছে, কেউ দরজা দিয়ে। আর যারা বাসের মধ্যে ছিল তাদের অবস্থা তো আরো খুব ভয়াবহ। 3 জন মারাও গেছে। আর আমরা এখন মারা যাওয়ার মতো বেঁচে আছি আর কি। এই পর্যন্ত চলার মতন কেউ নাই, তো কোনো ছোট ছেলে বাচ্চা একটা ছেলে পড়তেছে, এখন তো কোনো আমার কোনো ইয়ে নেই। রাজনৈতিক সহিংসতার এই বিভৎসতা থেকে মুক্তি চান সাধারণ মানুষ। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি স্বপ্নধরা সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে দ্বিতীয় দফায় 5 দিনের সফরে আজ ঢাকা আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব তারাঙ্ক। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে 100 দিনের কাউন্টডাউন দিয়ে টি-20 বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্টার গোল্ডের সেরা উপহার Emergency lantern, LED TV.
বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে। বাহরাইনের বৃহত্তর সিলেট সোসাইটি ও সমিতির উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা। আমি প্রডিউস, আমি নিপুণ, মনির খান, সেলিম চৌধুরী, রুকসি, ওমর সানি। হ্যালো, আমি আখরা আলমগীর, আমি শাহনাজ বেলি, রিঙ্কু, কালামিয়া, জিনিয়া, আশিক, নোঙ্গর এবং আমি মৌসুমী। আমরা সবাই আসছি বাহরাইনে আপনাদের সামনে। 12 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় এক্সিবিশন সেন্টার সানাবিস। রিয়াদের বুকে একমাত্র পলিক্লিনিক নিউ সাফা মক্কা পলিক্লিনিক, যেখানে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি, ইন্ডিয়ান ও পাকিস্তানি ডাক্তার দ্বারা উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নিউ সাফা মক্কা পলিক্লিনিক, ফোন 40400188, ফ্যাক্স 40445544। জীবনকে মধুময় করতে স্টার লাইফ নিয়ে এলো উন্নত মানের জাপান ও কোরিয়ান টেকনোলজি দিয়ে তৈরি এলইডি টিভি, ফ্ল্যাশ লাইট, ডিভিডি প্লেয়ার, পোর্টেবল ডিভিডি প্লেয়ার, আয়রন, স্যাটেলাইট রিসিভার ও অ্যাক্সেসরিজ। বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে। স্টার লাইফ, এনজয় ইউর স্টার লাইফ। বাহরাইনের বৃহত্তর সিলেট সোসাইটি ও সমিতির উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা। আমি প্রডিউস, আমি নিপুণ, মনির খান, সেলিম চৌধুরী, রুকসি, ওমর সানি। হ্যালো, আমি আখরা আলমগীর, আমি শাহনাজ বেলি, রিঙ্কু, কালামিয়া, জিনিয়া, আশিক, নোঙ্গর এবং আমি মৌসুমী। আমরা সবাই আসছি বাহরাইনে আপনাদের সামনে।